কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না। আমি মুক্তিযোদ্ধা। আজকে মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় বিপদে আছে। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করব না। মুক্তিযুদ্ধকে যারা হত্যা করতে চায়, মুক্তিযুদ্ধকে যারা জাহান্নামে পাঠিয়ে দিতে চায়, সেই সব আলবদর রাজাকারের বাচ্চারা এবং তাদের পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, যতদিন ফজলুর রহমান জীবিত থাকবে, দলমত বুঝি না বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে সেই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমার রাজনৈতিক যুদ্ধ চলবে। আমার মুখ কোনোদিন বন্ধ থাকবে না। আমি দলকে বলবো, তারা ইচ্ছা করলে এটাও বলতে পারবো আপনি 3 মাস কোনো কথা বলবেন না, এটা তারা বলে নাই। কাজেই 3 মাস আমি আমার মতো করে কথা বলেই যাব। যারা মনে করেন আমি কথা বললেই শঙ্কায় ভুগেন, তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এক সময় ছিল জীবনে যৌবনে ছাত্র যখন ছিলাম, যখন রাজনৈতিক নেতা ছিলাম, আমার কথা মানুষ হাজার হাজার টাকা দিয়ে শুনতো। আজকে আমি বলি আমি কোনো ব্যতিক্রম কথা বলি না, কথা একটু করা বলি। যখনই একজন বলে মুক্তিযুদ্ধ ছিল না, তখনই আমার মনে হয় আরে আমার জীবন তো বৃথা গেল, তুই তো আমাকে হত্যা করতে চাস। আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাকে, বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ সংগ্রামকে তুই অস্বীকার করতেছিস, তুই তো রাজাকারের বাচ্চা। এটা একটু আমি জুড়ে বলি এবং এটা আমি বলবো। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, আমি বলবো ও রাজাকারের বাচ্চা। এটা যদি অনেকে মনে করে আমার রাজাকারের বাচ্চা বলছে, তাহলে তুমি মুক্তিযুদ্ধ বিশ্বাস করো না, সেটা একজন মুক্তিযোদ্ধাকে জোর করে বলো কেন? আর আমার বক্তব্যটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পক্ষে। সেই স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি 1 নম্বর ভূমিকা পালন করেছিলাম বলে, মুক্তিযুদ্ধের পক্ষে আমি সংসপ্তকের ভূমিকা পালন করেছিলাম বলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতেরা প্রতিদিন বিএনপিকে বলতো, ফজলুর রহমানকে যদি এক্সপেল না করো, ফজলুর রহমানকে যদি বহিষ্কার না করো দল থেকে, তাহলে আপনাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। এবং সেই বারবার গত 6 মাস যাবৎ এইসব কথা বলার পরে আমি যখন নিশ্চিন্ত হলাম যে বিএনপি এই কারণে অন্তত জামাতের কথা শুনে আমার উপরে কোনো ধরনের অ্যাকশন নিবে না, আমি যে নিশ্চিন্ত, কোনো কথা বলি নাই। হঠাৎ করে দেখলাম 24 তারিখে রাত্র 9টার সময় আমার কাছে একটা নোটিশ আসলো। সেই নোটিশটার নাম হলো কারণ দর্শাও নোটিশ। সেই নোটিশে লেখা হলো যে 24 ঘন্টার মধ্যে আপনি যে কুৎসিত, আরো কুরুচিপূর্ণ ইত্যাদি ইত্যাদি ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, যেটা মানুষের মনে খুব কষ্ট হয়েছে নাকি, তারা বলল যে এটার উত্তর দেন, তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি 24 ঘন্টার বদলে আরো 7 দিন সময় চেয়ে দলের কাছে প্রার্থনা করলাম উত্তর দেওয়ার জন্য। কিন্তু দলের অফিস বা অফিসের নেতা বা যার দস্তখতে চিঠি আসলো, জনাব রুহুল কবির রিজভী সাহেব অ্যাডভোকেট, উনি আমাকে 24 ঘন্টার সময় বর্ধিত করলেন। হ্যাঁ, তাতেই আমি কৃতজ্ঞতা জানিয়ে 24 ঘন্টার মধ্যে আমি আমার উত্তর দিলাম বিকাল 3:30 এবং আমি অবাক হইলাম, সুপারসনিক গতিতে শুনলাম মাত্র 40 মিনিট পরে, অর্থাৎ 4:10 আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম তাই শুনেছিলাম, কারণ সব দিক থেকে কথা, কাগজ তখনও আমার কাছে আসে নাই। তারপরে জানলাম যে না, আমাকে বহিষ্কার করা হয় নাই, 3 মাসের জন্য আমার দলের সমস্ত পদ, প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত পদ স্থগিত করা হয়েছে। এবং তারা আমাকে জানাইল যে এই পদ আপনাকে সাবধান করার জন্য এবং সামান্য শাস্তি দেওয়ার জন্য আপনাকে দিলাম, আরো কঠোর শাস্তি দিতে পারতাম, কিন্তু যদি আপনি সঠিকভাবে কথাবার্তা না বলেন, সঠিকভাবে যদি আপনি না চলেন, তাহলে আমরা পরবর্তী সময়ে আরো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, আর সঠিকভাবে চললে দেখা যাবে কি করা যায়। সেই চিঠি হাতে পেয়ে আমার মনে হলো আমার মাথায় আসমান ভেঙে পড়েছে। একটা দলের জন্য 18 বছর যাবত নিজের সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু বাদ দিয়ে নির্বাসনে থেকে জেলে গিয়ে হাজার হাজার কর্মীর বিনা পয়সায় মামলা করে, এত দুঃখ এত কষ্ট সহ্য করে বছরের পর বছর পালিয়ে থেকে যে দলটার জন্য সবকিছু করলাম, যে দলের নেত্রীর নামে
এটা বলতে গেলে গিনেস বুকে উঠবে। আমি 300-র উপরে একা বক্তৃতা করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে, এবং যে দলটা বাংলাদেশের অন্যতম নেতা, বাংলাদেশের স্বাধীনতার 27শে মার্চ যদি বলেছিলাম আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেই বাংলাদেশের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে দলটি করেছিলেন, সেই দলটির নেতারা আমাকে শোকজ করলো প্রথমে। আমি কেন এইসব কথা বলি, কিন্তু এটা সবাই জানে যে জামাতের বিরুদ্ধে আমার যে আন্দোলন এবং সংগ্রাম এবং আমার যে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমার যে বক্তব্য, সেই কারণে আমি এই দুর্ভাগ্যের শিকার হয়েছি। ঠিক আছে, তো আমি কিছু মনে করি না। আমার দলে তারা যা ভালো বলে বুঝেছেন, আমার দলের নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে 3 মাসের জন্য তারা সাসপেন্ড করেছেন সমস্ত পদ সহ। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কারণ তারা ইচ্ছা করলে তো আমাকে সারা জীবনের জন্য করতে পারত। তারা এটা করে নাই বলে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ উপরে জেনে রেখে বলছি, আমি কোনোদিন কোনো অত্যাচার করি না, আমি কোনোদিন বাজে কথা বলি না, বাজে কাজ করি না, ধর্মের বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলি না এবং বলবো না। আমি আল্লাহ রসুল কোরআনে বিশ্বাসী লোক, তবে আমার তরিকা হলো আমার পূর্বপুরুষের তরিকা ছিল ফুরফুরা শরীফের তরিকা। আমার দাদা ছিল ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা ছিল ওই সোনাকান্দার মুরিদ। আমি সেই তরিকা সুফিবাদে বিশ্বাসী লোক। এর কি আমার অপরাধ? এটা আমার অপরাধ হবে কেন? কারণ সুফিবাদী মানুষেরাই তো এই বাংলাদেশে মুসলমান সৃষ্টি করেছিল। সেই খাজা মাইনুদ্দিন চিশতি থেকে হযরত শাহজালাল, শাহপরান থেকে ধরে বাইজিদ বুস্তামি থেকে ধরে খান জাহান আলী থেকে ধরে শাহ মখদুম থেকে ধরে শাহ সুলতান থেকে ধরে শাহ সেলিম থেকে ধরে তারাই তো বাংলায় মুসলমান হয়েছিল। তা আমি যদি এই তরিকা বিশ্বাস করি, এর জন্য জামাত যারা এই তরিকা বিশ্বাস করে না, তারা যদি আমাকে হত্যা করতে চায়, মারতে চায়, আমি কি করব বন্ধুরা? আমি তো এই তরিকা বিশ্বাস করি। কাজে আমি ধর্ম বিশ্বাসী লোক। যারা মনে করেন ফজলুর রহমানকে যারা এটা করতেছেন, না ফজলুর রহমান ধর্ম না, আমি ধর্মকে বকি না, আমি বকি যারা ধর্মের নামে ব্যবসা করে সেই জামাত ইসলামকে আমি বকি, ধর্ম ব্যবসায়ীদেরকে আমি বকি। পত্রিকাতে যখন তারা লিখে বলল যে 71-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা মাপ চাও, হ্যাঁ, এবং তারা যখন বলল বাংলাদেশের করাটা সঠিক হয় নাই, সেই সময় আমি ফজলুর রহমান সবার আগে মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করেছি তাদের প্রতিবাদ করা। এই কথার প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহ আমার নামে মহাপাপ লিখবে, শহীদেরা আমাকে অভিশাপ দিবে, যে নারীরা ধর্ষিতা হয়েছিল তারা আমাকে অভিশাপ দিবে। সেই কারণে সত্যকে আমি প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেদিন বলেছিলাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, আমরা জীবিত আছি, সাবধান। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের কুৎসিত অপপ্রচার করলে কিন্তু আমরা তোমাদেরকে ছাড়ব না। এই যে জামাতের সঙ্গে, শিবিরের সঙ্গে, এই যে জামাতের মতো ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমার সংগ্রাম শুরু হলো, বিএনপির নেতারা সেদিন চুপচাপ ছিল। তারা মনে করছিল ফজলুর রহমান বোধহয় একটু আগ বাড়িয়ে কথা বলছে, এবং অনেকে আমার প্রতি বিরক্ত ছিল, অনেকেই ফিসফিস করে কথা বলতো, বিএনপি কি জামাতের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়ানোর জন্য এটা করতে চায়। আমরা তো অনেক দিন 2001 সন থেকে জামাত তো আমাদের আঁচলের নিচে ছিল, জামাত তো আমাদের পিছনে পিছনে হাঁটতো, ফজলুর রহমান এমন কথা বলছে কেন? তো এই জিনিসটা রাষ্ট্রের কাজটা কি, সরকারের কাজটা কি? সরকারের কাজ কি এই ধরনের মবকে উৎসাহ দেওয়া? একটা কথা ভাবতে হবে, যদি ফজলুর রহমান সাহেব কিছু বলে থাকেন, সেটা নিয়ে যদি আপত্তিকর কথা বলে থাকে, আপনি প্রতিবাদ করুন, আপনি একটা বিবৃতি দেন। যদি আপনার কাছে খারাপ লাগে বিবৃতি দেন, আপনি মিডিয়াকে বলুন, আপনি প্রেস কনফারেন্স করেন, এমনকি সম্ভব হলে আপনি মামলাও করতে পারেন, কোনো সমস্যা তো নাই। ফজলুর রহমান সাহেবের কথা যদি জনগণের জন্য, মানে জনগণকে অপমান করা হয়, একটা আন্দোলনকে অপমান করা হয়, অথবা সংবিধান লঙ্ঘন করা হয়, অথবা অন্য কোনো অপরাধ করা হয়ে থাকে এই কথার মাধ্যমে, আপনি আইন আছে দেশে, আইনে মামলা করেন, আপনি কোনো প্রবলেম তো নাই। কিন্তু আপনি ওনার বাসার সামনে যে মব করবেন, এটা কি সভ্যতা? এবং এর বিপরীতে সরকারের যে নির্লিপ্ততা, তাদেরকে ওখানে থাকতে দেওয়া, বলতে দেওয়া, মানুষকে ভয় দেখাতে দেওয়া, এটাকে আপনি কি বলবেন? এটা কি সরকারের কাজ? এরকম নির্লিপ্ত থাকার জন্য কি তারা সরকারে গিয়েছেন?
আমরা বলি, আমি এখন দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, আমাদের এখানে যতগুলি মব হয়েছে, কোনো মবকে দমন করার জন্য অথবা মবকারীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে আমার কাছে মনে হয় দু একটা ক্ষেত্র বাদ দেওয়া যেতে পারে। বাদ বাকি সকল ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং কেন যেন মনে হয় তারা প্রশ্রয় দিয়েছে। তো এই প্রশ্রয়টা কেন? ফজলুর রহমান সাহেব কতগুলি কথা বলেছেন। ফজলুর রহমান সাহেব যে সমস্ত কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু তার দলও রিয়েক্ট করেছে, তার দল বিএনপি তাকে একটা শোকজ করেছে। ফজলুর রহমান সাহেব এরই মধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন উনি এই শোকজের জবাব দেবেন। জবাব দিলে দল তার ব্যাপারে কী অ্যাকশন নেবে কি নেবে না তাদের ব্যাপার। ধরা যাক তর্কের খাতিরে দল তার বিরুদ্ধে অ্যাকশন নিল, ধরা যাক উনি অপরাধী, কিন্তু তারপরেও কি আপনি এরকম মব ক্রিয়েট করতে পারেন? ঠিক একই রকম আমি আবার বলি যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে রুমিন ফারহানার ব্যাপারটা। রুমিন ফারহানা গতকালকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে। সেখানে কি ছিল? সেখানে তাদের নির্বাচনী এলাকার যে সীমানা পুনর্নির্ধারণ সেটা নিয়ে একটা শুনানি ছিল। ওখানে ব্রাহ্মণবাড়িয়া 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 এই দুইটা আসনের সীমানার মধ্যে 1 থেকে 3 থেকে কেটে কিছু এলাকাকে 2-এ ঢুকে দেওয়া হয়েছে। এটা নিয়ে ওখানে আলোচনা হবে। সেই আলোচনায় মূল বক্তব্য রাখতে গিয়েছিলেন বিএনপির 2 জন, 3-এর একজন প্রার্থী এবং 2-এর আরেকজন প্রার্থী। 2-এর প্রার্থী ছিলেন রুমিন ফারহানা আর 3-এর প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। ওনারা কেউ প্রার্থী হন নাই কিন্তু বিএনপির, বাট ওনারা মনে করছেন ওনারা প্রার্থী হতে পারেন, সম্ভাব্য প্রার্থী আমি বলতে পারি। তাদের মধ্যে ওখানে কথা কাটাকাটি, পরস্পরের পাল্টা যুক্তি। এর মধ্যে আবার এনসিপির এক নেতা, আমি একটা ভিডিও দেখলাম যে রুমিন ফারহানা কথা বলছেন, এনসিপি নেতা তেড়ে যে তার রুমিন ফারহানাকে তার পোশাক ধরে টান দিচ্ছেন। এটা একটা প্রথম আলোর একটা ভিডিওতে উপর থেকে তোলা হয়েছে, এটা দেখলাম। এটা নিয়ে ধাক্কাধাক্কি মারামারি, এবং রুমিন ফারহানা কি বললেন যে গত 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির যে নেতাকর্মীর জন্য 15 বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল। রুমিন ফারহানা প্রথমে বিএনপিকে দায় দিয়েছেন। বিএনপি কিছু ভূমিকা হয়তো ছিল, আমি জানি না ঠিক, কিন্তু আপনার ভিডিওতে যেটা দেখেছি সেটা কিন্তু মনে হলো যে এনসিপির কেউ একজন হবে, যদিও আমি শুনেছি বিভিন্নভাবে। পরে দেখলাম যে এনসিপির আবার পক্ষ থেকে রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তার সমর্থকরা নাকি এনসিপির নেতাকে মেরেছে। আমার বক্তব্যটা হলো যে একদম নির্বাচন কমিশনের মধ্যে যদি এই ধরনের মারামারি চলতে থাকে, এবং এই মারামারিটা কেন হবে? এখানে কয়েকটা প্রশ্ন। এখানে মারামারি হতে দেওয়া হলো কেন? ওখানে কি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কেউ ছিল না? মানে এই যে মানসিকতাটা, যে কারো গায়ে হাত তোলা, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এই জিনিসটা কেন? এটা কি প্রমাণ করে যে জাতি হিসেবে আমরা সামনের দিকে যাচ্ছি? কেন আমরা এরকম অসহিষ্ণু হয়ে উঠছি? কেন আমরা কিছু হলে কাউ বাসার সামনে যে মপ করছি, কারো একটা ছবি বানিয়ে তার 2 গালে জুতা মারছি? কেন আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি? কেন আমরা তার কাপড় ধরে টানাটানি করছি? কেন? এগুলি কি কোনো আইনানুগ পদ্ধতি হতে পারে? তো এগুলো আনফর্চুনেট, এগুলি ভয়ঙ্কর। এগুলো হতে দিতে থাকলে একসময় যেটা আপনার গায়েও আসবে না এটাও কিন্তু আপনি বলতে পারেন না। আপনারা সিস্টেম মতো আসেন, আপত্তি থাকলে আপত্তির সমাধান করেন। আর বিএনপিকেও আমি বলি, বিএনপির ব্যাপারে আমার একটা আপত্তি আছে, বিএনপির ব্যাপারে একটু সমালোচনা আমি করতে চাই। এই যে আপনাদের দলেরই 2 জন লোক ওখানে যে শুনানি করলো, তো আপনারা তো পারতেন যে এই খালেদ সাহেবকে এবং রুমিন ফারহানাকে নিজেরা ডেকে আপনাদের অফিসে বসে আপনাদের একটা সিদ্ধান্ত জানাতে পারতেন। তাহলে তো এটা এখানেই শেষ হয়ে যেত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ওখানে তারা ইলেকশন কমিশনে যেত। যদি ইলেকশন কমিশনের খসড়া যে তালিকাটা, খসড়া যে সীমানাটা, যদি ওই সীমানাটার বিরুদ্ধে আপনারা দলীয়ভাবে মানে আপত্তি করতেন, দুজনে যে আপত্তি করতো আর সমর্থনগুলো তো করলোই। বিএনপি এখানে নীরব দর্শকের মতো তার দলের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মাঠে ছেড়ে দিয়েছে ঝগড়া করার জন্য। এটা কিছু হলো? তো আমি এই জিনিসগুলো বুঝি না। আমরা চাই রাজনীতিতে পরমত সহিষ্ণুতা থাকবে। আপনি আমার বিরোধিতা করতে পারেন, কিন্তু সেখানে অভদ্রতাকে ঢুকিয়ে দেবেন না প্লিজ। আপনার সকল মত মানতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি সকল মতেরই বিরোধিতা করতে পারেন, কিন্তু অভদ্রভাবে নয়।
দেখুন, হাসিনার পতন ঘটেছে, শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে কিন্তু নিয়মতান্ত্রিক ব্যাপারটা ছিল না, সেটা কিন্তু গণবিপ্লব। প্রতিদিন কিন্তু বিপ্লব হয় না। প্রতিদিন স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আপনি আচরণ করেছেন, সে আচরণে যদি আপনার প্রাত্যহিক জীবনযাপন করতে শুরু করেন, তাহলে সেটাকে বিশৃঙ্খলা বলে, ওটাকে বিপ্লব বলে না। বিশৃঙ্খলা দূর করতে হবে। বিশৃঙ্খলা থামানোর দায়িত্বই রাষ্ট্রের, থামানোর দায়িত্ব সরকারের। না পারলে সরকারের ব্যর্থতাই সামনে চলে আসবে এবং এটা সারা দুনিয়া কারোর কাছে প্রশংসিত হবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।